হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দ্য আমেরিকান স্কলার। রাইটার হচ্ছে এমারসন। তো দ্য আমেরিকান স্কলার এসেটি মূলত একটা বক্তৃতা। আর এখানকার যে রাইটার এমারসন, তিনি একজন বিখ্যাত যাজক ছিলেন, মানে বিশপ ছিলেন। শুরুতেই তিনি যেহেতু একজন যাজক ছিলেন, তখন তিনি অনেক ভেবেচিন্তে অনুধাবন করলেন যে যদি তিনি যাজক পদটায় থেকে যান, তাহলে তিনি পুরো পৃথিবীর মানুষদের, তাদের কালচার, তাদের কৃষ্টি কিছুই তিনি অবলোকন করতে পারবেন না। এই জন্য তিনি যাজক পদটা থেকে ইস্তফা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি তখন মনে করেন যে তিনি যাজক পদটা ইস্তফা দিয়ে ইউরোপ, আমেরিকা বিভিন্ন শহর তিনি ঘুরে বেড়াবেন আর মানুষদেরকে অবলোকন করবেন। অবশেষে তিনি 1837 সালে পাবলিক লেকচারার হিসেবে নিজের ক্যারিয়ারটা তিনি স্টার্ট করেন বা ডেভেলপ করেন। 1837 সালেই হার্ভার্ড ইউনিভার্সিটির একটা ফাংশন হচ্ছিল। তখন ফি বেটা কাপ্পা নামে একটা সোসাইটি ছিল। সেই সোসাইটিটা এমারসনকে ইনভাইট করে তাদের সেই হার্ভার্ড ইউনিভার্সিটির এই ফাংশনটাতে। এই ফি বেটা কাপ্পা নামক এই সোসাইটির এইখানে এসে, মানে হার্ভার্ড ইউনিভার্সিটির ইনভাইটে এসে তিনি যে স্পিচটা দেন, সেই বক্তৃতাকেই কেন্দ্র করে পৃথিবীতে তুমুল ঝড় শুরু হয়, বিভিন্ন সমালোচনা শুরু হয়। অনেক সমালোচক মনে করে যে এটা হচ্ছে আমেরিকার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের একটা ঘোষণা। তো যাই হোক, তার এই লেকচারটি হচ্ছে আমাদের আজকের যে দ্য আমেরিকান স্কলার এই টপিকটা। ইমারসন দ্য আমেরিকান স্কলারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে একজন আমেরিকান স্কলারের কেমন হতে পারে, তারপর হচ্ছে তার চিন্তাধারা কেমন হবে, কোন কোন বিষয় দ্বারা তিনি প্রভাবিত হবেন, এবং একজন স্কলারের কার্যক্রম কেমন হবে। তো প্রথমত তিনি তিনটা বিষয় খুবই সুন্দরভাবে উপস্থাপন করছেন। মানে প্রথমেই তিনি তিনটা বিষয়কে উপস্থাপন করছেন তার এই টপিকটাতে, দ্য আমেরিকান স্কলারে। তার মতে একজন স্কলার তিনটি বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে। প্রথমটা হচ্ছে নেচার, সেকেন্ডটা হচ্ছে বুক, থার্ডটা হচ্ছে অ্যাকশন। নেচারের কথা বলতে গিয়ে তিনি প্রথমেই নেচারকে বর্ণনা করেছেন এভাবে যে সেলফ আর সোলকে তিনি নেচার হিসেবে এখানে বুঝিয়েছেন তার টপিকে। এমারসনের মতে নেচার হচ্ছে সেলফ আর সোল, এই দুটার কম্বিনেশন। তো এইখানে নেচারকে বর্ণনা করতে গিয়ে তিনি একজন বিখ্যাত ফিলোসোফারের কথা উল্লেখ করেছেন। তিনি হচ্ছেন সুইডেনবার্গ। তার তত্ত্বকে তিনি এখানে টেনে নিয়ে আসছেন। আর তিনি বলছেন যে সুইডেনবার্গের তত্ত্ব মতে নেচার আর হিউম্যান সোলকে ভিন্ন মনে হলেও দুটি হচ্ছে একই বিষয়। অর্থাৎ নেচার ও হিউম্যান সোলের খুব সুন্দর সম্পর্ক আছে। আর নেচার যেমন সেকুলার প্রসেসে ঘুরে বেড়ায়, হিউম্যান সোলও হচ্ছে তেমন। তো প্রথমে তিনি আমাদেরকে এখানে তিনি দেখিয়েছেন যে আমেরিকান স্কলারদের তিনটা বিষয় দ্বারা আমেরিকান স্কলাররা প্রভাবিত হতে পারে। প্রথমেই হচ্ছে তিনি আমেরিকান স্কলারদের প্রভাবিত হওয়ার বিষয়টাকে তুলে ধরছেন। তারপর তিনি বলছেন যে হচ্ছে তারা তিনটা বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে, নেচার, বুক, অ্যাকশন। তার ভিতর থেকে নেচার সম্পর্কে আমি বললাম। এরপর এমারসন বুক সম্পর্কে বলছে। তো এমারসন এখানে বোঝাতে চাইছে যে একজন ব্যক্তি সে শুধু সেলফ ইন্ডিপেন্ডেন্টিয়ালি হবে না। একজন ব্যক্তি শুধু বইয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে না, সে বই পড়বে, বইয়ের কোডগুলা পড়বে, তিনি হবেন ম্যান থিঙ্কিং। এমারসনের মতে যারা স্কলাররা তারা হচ্ছে শুধুমাত্র আগেকার পাস্টে যেসব পয়েটগুলো ছিল, বিখ্যাত পয়েট যেমন শেক্সপিয়ার, ভার্জিনিয়া উলফ বা আদার্স যেগুলো পয়েট, তাদেরকে আমরা ফলো করব না। শুধুমাত্র তারা যে লেখনীটা লিখছে সেই লেখনীটা আমরা দেখব, কিন্তু আমরা হচ্ছে চিন্তা করব আমাদের মতো, লিখবও আমাদের মতো করে। ইমারসন বইকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন যে আমরা বই পড়ব, খুব গুরুত্ব সহকারে বইয়ের পয়েন্টগুলো পড়ব। বিভিন্ন অতীতের যে রাইটাররা ছিল তাদেরকেও আমরা ফলো করব, তাদের লেখাগুলো আমরা দেখব, কিন্তু আমরা যখন লিখব সেটা হচ্ছে আমাদের চিন্তা দিয়ে আমরা লিখব। তাদের বিগত পাস্টের যে রাইটারগুলো আছে তাদেরকে আমরা ফলো করব না। বুক
এখানে বুক সম্পর্কে বলতে গিয়ে এমারসন এখানে দুইটা থিওরি নিয়ে আসছেন। একটা হচ্ছে ম্যান থিঙ্কিং আর একটা হচ্ছে মেয়ার থিঙ্কিং। ম্যান থিঙ্কিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যে কোনো শর্ট প্রশ্নে খুবই আসে। তো এমারসন এখানে ম্যান থিঙ্কিং বলতে বোঝাইছে হচ্ছে হিউম্যান বেনিফিশিয়াল, যেটা হচ্ছে কান্ট্রির জন্য বেনিফিশিয়াল হবে, সোসাইটির জন্য বেনিফিশিয়াল হবে, বা আমাদের সমাজের সব মানুষদের জন্য বেনিফিশিয়াল হবে, সেটাই হচ্ছে ম্যান থিঙ্কিং। আর মেয়ার থিঙ্কিং হচ্ছে একদমই অপোজিট। মেয়ার থিঙ্কিংটা হচ্ছে যেটা হচ্ছে হিউম্যান বেনিফিশিয়াল হবে না। মানে ম্যান থিঙ্কিং, স্কলাররা সবসময় ম্যান থিঙ্কিংটাকে অ্যাকসেপ্ট করবে, কারণ মেয়ার থিঙ্কিংটা হচ্ছে সমাজের জন্য বেনিফিশিয়াল না। আর মেয়ার থিঙ্কিংয়ে যদি একজন স্কলার সেটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে হচ্ছে তার লেখনীতে পাস্টের যে রাইটাররা ছিল তাদেরকে ফলো আপ করা হবে, তারা তাদের সুপ্ত প্রতিভাগুলো বিকাশ করতে পারবে না। এই জন্য বুকের এইখানে এমারসন যখন ব্যাখ্যা করছেন যে বই সম্পর্কে, তখন তিনি এখানে দুইটা থিওরি তুলে ধরছেন, ম্যান থিঙ্কিং, মেয়ার থিঙ্কিং। তার মধ্যে তিনি ম্যান থিঙ্কিংটাকে অ্যাকসেপ্ট করতে বলছেন, কারণ সেটা হচ্ছে সোসাইটির জন্য বেনিফিশিয়াল, কান্ট্রির জন্য বেনিফিশিয়াল। এমারসন আরও বলছেন যে একজন স্কলার শুধু বই পোকাই হবে না, তার আরও কার্যক্রম করতে হবে। তাকে শুধু যে রুমের ভিতর থেকে যে শুধু অলওয়েজ তিনি পড়াশোনাই করবেন, রোগা পটকা থাকবেন, শরীর থাকবে একদম লিকলিকে, এটা আসলে এমনটা না। তার মতে আমেরিকান স্কলারদের হতে হবে অবশ্যই স্ট্রং, তাকে নানান প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে, তাকে সমাজের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্য দিয়ে আমেরিকান স্কলাররা বিশ্বের বুকে বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারবে। ইমারসন মনে করে যখন কোনো ব্যক্তি পৃথিবীর সব কনসেপ্টকে তার নিজের মতো করে বর্ণনা করবে তখন, আর পৃথিবীটাকে তার নিজের রঙে রাঙাবে, তখন সেই হবে হচ্ছে পৃথিবীর রাজা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে খুবই পয়েন্ট আকারেও আসে, ব্রিফেও আসে। এই লাইনটা হচ্ছে, নট হি ইজ গ্রেট হু ক্যান আল্টার ম্যাটার বাট হি হু ক্যান আল্টার স্টেট অফ মাই মাইন্ড। এটা যদি আমরা সংক্ষিপ্তভাবে বলতে যাই, তাহলে এটার ইয়াটা দাঁড়ায় যে দে আর দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড হু কালার দ্য ওয়ার্ল্ড উইথ দেয়ার ওন থট। ইমারসন এখানে আসলে এই লাইনটা দ্বারা বোঝাইতে চাইছে যে তারাই আসলে হচ্ছে পৃথিবীর আসল রাজা, যারা হচ্ছে নিজেরাই নিজেদের রঙে পৃথিবীটাকে সুন্দর করে রাঙায়, সেটা তাদের লেখনীর মাধ্যমে হোক, বা তাদের চিন্তাধারার মাধ্যমে হোক, বা সমাজকে পরিবর্তনশীল করার মাধ্যমেই হোক। এই কনসেপ্টটা এখানে এমারসন উল্লেখ করছে। এরপর থার্ড নাম্বার যেটা তিনি বলছিলেন যে আমেরিকান স্কলাররা 3টি বিষয় দ্বারা প্রভাবিত হবে, আমরা অলরেডি 2টা পড়ে ফেলছি। ফার্স্ট এটা হচ্ছে নেচার, বুক। এখন আমরা চলে আসলাম অ্যাকশনে। এমারসন বলছে এখানে যে আমেরিকান স্কলাররা অ্যাকশনের দ্বারা প্রভাবিত হবে। স্কলারদের শুধু চিন্তা করে বসে থাকলেই চলবে না, তাদের যে চিন্তাটা সেটাকে তারা কি করবে, তাদের কাজে রূপ দিতে হবে। তো এরপরে এমারসন বর্ণনা করছে যে আমেরিকান স্কলারদের কি কি দায়িত্ব হতে পারে। তো এখানে স্কলারদের দায়িত্বের কথা এখানে এসে এমারসন খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি এখানে উল্লেখ করছে, যে আমরা আসলে মনে করি যে আমরা প্রত্যেকেই ইনভিজুয়াল কাজ বা পেশায় বা কর্মে নিয়োজিত আছি। আসলে বিষয়টা তেমন না। এমারসনের মতে ওয়ান ম্যান ডিভাইডেড ইন্টু ম্যানি, অর্থাৎ একজন অন্যের মধ্যে বিভক্ত হয়েছে। এটা দ্বারা আসলে এমারসন বুঝাইছে যে এই থিওরিটা দ্বারা ওয়ান ম্যান ডিভাইডেড ইন্টু মেনি, এই লাইনটা শর্ট প্রশ্নেও আসে, ব্রডেও আসে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ থিওরি। আসলে এটা দ্বারা এমারসন এখানে বোঝাচ্ছে যে একজন মানুষ, একজন সোসাইটিতে যেমন অনেকগুলো পেশাজীবী মানুষ থাকে, প্রফেসর থাকে, ইঞ্জিনিয়ার থাকে, ডাক্তার থাকে, শ্রমজীবী থাকে, পেশাজীবী থাকে, কিন্তু প্রত্যেক পেশার মানুষই একটা রাষ্ট্রের যন্ত্রের জন্য কাজ করে। মানে আমরা এই যে আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বা অনেকে ডক্টর ক্ষেত্রে বিলং করতেছে, অনেকে স্টুডেন্ট বা অনেকে টিচার, কিন্তু সবাই কি করতেছে, একটা রাষ্ট্রের জন্যই কিন্তু কাজ করতেছে। এই কনসেপ্টটাই হচ্ছে ওয়ান ম্যান ডিভাইডেড ইন্টু মেনি। এমারসন এখানে কাউকেই ছোট করে দেখে নাই, প্রত্যেক পেশাকে তিনি সম্মানের সহিত শ্রদ্ধা করছেন, আর প্রত্যেক পেশাই তার কাছে এক মনে হয়েছে। তিনি এখানে কোনো দ্বিমত পোষণ করেননি। এরপর তিনি বর্ণনা করছেন আমেরিকান স্কলারদের কি কি কার্যাবলী রয়েছে, মানে কি কি রাষ্ট্রের জন্য যেসব কার্যাবলী কল্যাণমুখী হবে স্কলারদের, সেই সব কার্যাবলী তিনি বর্ণনা করছেন।
তার মতে আমেরিকান স্কলার যিনি হবেন তিনি অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। তাকে বিভিন্ন হার্ডশিপের মধ্য দিয়ে যেতে হতে পারে, অনেক সমস্যার মুখোমুখি হতে পারেন তিনি অনেক চিন্তা দ্বারা প্রভাবিত হবেন, মানে আশেপাশে অনেক ধরনের চিন্তা ধারণা থাকবে, অনেকে অনেক কিছু বলবে, তাকে সেগুলো অ্যাকসেপ্ট করা যাবে না। তাকে তার মতো করে চিন্তা করতে হবে, তার মতো করে পৃথিবীটাকে তাকে রাঙাতে হবে। ইমারসন বলছে যে তিনি মনে করেন যে চিন্তাটি করছেন তার সর্বশ্রেষ্ঠ চিন্তা, মানে একজন স্কলার যে চিন্তা করবেন তাকে মনে করতে হবে সে যে চিন্তাটা করতেছে সেটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিন্তা। আর আমেরিকান স্কলাররা পৃথিবীর সব ক্ষেত্রে বিরাজ করবে, তাদেরকেই সবাই অনুকরণ করবে, তারা সবাইকে অনুকরণ করবে না। লাস্টে গিয়ে তিনি বলছে যে আমেরিকান স্কলাররা বইয়ের দ্বারা সরাসরি প্রভাবিত হবে না। তার মতে যে আছে অ্যারিস্টটল, ব্যাকন, শেক্সপিয়ার এই বইয়ের দ্বারা প্রভাবিত হবে না। তার মতে ইমারসনের মতে যে তারা এগুলা ফলো করবে, কিন্তু তারা হচ্ছে তাদের মতো করে লিখবে। তো আমরা যদি একদম শর্টলি সামারিটা আবার সামারাইজ করি তাহলে এটা দাঁড়ায় যে এমারসন দ্য আমেরিকান স্কলারে প্রথমে তিনি বলছেন যে আমেরিকান স্কলাররা 3টা জিনিস দ্বারা প্রভাবিত হবে। ফার্স্টে বলছে হচ্ছে নেচার, বুক, আর একটা হচ্ছে অ্যাকশন। তো নেচারের ক্ষেত্রে তিনি প্রথমে একজন বিখ্যাত ব্যক্তিকে সামনে টেনে নিয়ে আসছেন, তার নাম হচ্ছে সুইডেনবার্গ। সুইডেনবার্গের তত্ত্বটা সামনে টেনে এনে তিনি বলছেন যে নেচার হচ্ছে সোলার সেলফের একটা কম্বিনেশন। মানুষ যেমন জীবনে যেমন দুঃখের পর সুখ আসে, যেটা একে অপরের সাথে জড়িত, তেমনি হচ্ছে নেচার আর হচ্ছে হিউম্যান সোল। তিনি এটাকে কম্বাইন করে সুইডেনবার্গের তত্ত্বটা তুলে ধরছেন। বুকের ক্ষেত্রে তিনি বলছেন যেটা হচ্ছে বই, এখানে তিনি বলছেন যে স্কলাররা সরাসরি বইয়ের দ্বারা প্রভাবিত হবে না, তারা হচ্ছে পূর্ববর্তী যে সব পাস্টে যেসব রাইটাররা আছে তাদেরকে ফলো আপ করবে, কিন্তু চিন্তা করবে নিজেদের মতো করে, তারা তাদের লিখবেও হচ্ছে নিজেদের মতো করে, কিন্তু যে পাস্টে যারা ছিল তাদেরটা তারা ফলো করবে, কিন্তু চিন্তা ভাবনাটা তারা তাদের মতো করেই করবে। এরপর বুকের এখানে তিনি 2টা কনসেপ্ট তুলে ধরছেন, ম্যান থিঙ্কিং আর হচ্ছে মেয়ার থিঙ্কিং। ম্যান থিঙ্কিংয়ের ক্ষেত্রে তিনি বলছেন যেটা হচ্ছে সোশ্যাল বেনিফিশিয়াল, হিউম্যান বেনিফিশিয়াল, রাষ্ট্রের জন্য বেনিফিশিয়াল। এই জন্য হচ্ছে তিনি ম্যান থিঙ্কিংটাকে প্রেফার করছেন, মেয়ার থিঙ্কিংটাকে তিনি অ্যাভয়েড করছেন, কারণ মেয়ার থিঙ্কিং হচ্ছে কোনো বেনিফিশিয়াল এখানে নেই, এজন্য তিনি মেয়ার থিঙ্কিংটা অ্যাভয়েড করে গেছেন। এরপর তিনি অ্যাকশনের কথা বলছেন যে যে স্কলাররা আছে তাদেরকে হতে হবে অনেক স্ট্রং, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে সব সময় থাকতে হবে, রেডি থাকতে হবে। লাস্টের দিকে তিনি এসে বলছেন যে আমেরিকান স্কলারদের কি কি কার্যবলী বা গুণাবলী হওয়া উচিত রাষ্ট্রের কল্যাণের জন্য। এখানে এসে তিনি বলছেন যে আশেপাশে অনেক ধরনের চিন্তাশীল মানুষেরা থাকবে, অনেকে অনেক কিছু বলবে, এগুলা এগুলা এই জিনিসগুলো স্কলারদের মনে ধারণ করা যাবে না। তারা তাদের মতো করে ভাববে, তাদের মতো করেই কাজ করবে, তারা কাউকে ফলো করবে না, তাদেরকেই সবাই ফলো করবে। দিন শেষে তাদেরকে এমন চিন্তাশীল মনোভাবের হতে হবে। এবং একদমই লাস্টের দিকে এসে এমারসন আবারও কিছু রাইটারের নাম উল্লেখ করে বলছে যে যেমন অতীতের যেসব রাইটাররা ছিল, অ্যারিস্টটল, ব্যাকন, শেক্সপিয়ার, বিভিন্ন বিখ্যাত যেসব রাইটাররা, তাদের বই দ্বারা আমেরিকান স্কলারদের প্রভাবিত হওয়া যাবে না। তারা তাদের পূর্ববর্তী রাইটারের বইগুলো পড়বে, কিন্তু চিন্তা করবে নিজেদের মতো করে, নিজেদের মতো করে চিন্তা করবে, নিজেদের মতো করে ভাববে। এই হচ্ছে দ্য আমেরিকান স্কলারের মূল সামারি।